স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সঠিক জায়গায় যোগ্য ব্যক্তি না থাকলে নাস্তা নাবুদ তো হবেই। পাকিস্তানের বোলিং অ্যাটাকের সামনে বাংলার ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ, অনভিজ্ঞতা বড় কারণ মনে করেন দলের বাইরে থাকা এনামুল হক বিজয়। ঘরোয়া লঙ্গার ভার্সনে টানা পারফর্ম করা বিজয় বলছেন, শতকের পর শতক হাঁকিয়েও মেলেনি প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নুর একটা ফোন কল। হতাশা নিয়েই বিজয় তৈরি হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট লিগ BCL মাতাতে। বিজয়ের কথা শুনেছেন সাইফুল রূপক। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টে বাংলাদেশের ওপেনার টপ অর্ডারদের পারফরমেন্স তো সবাই দেখলেন, এবং যেই হতাশা যেটা বাংলাদেশের মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডারের জন্য চাপের হয়। বিজয়, আপনি নিশ্চয়ই খেলা দেখেছেন, আসলে এই টপ অর্ডার কিংবা ওপেনারদের সমস্যাটা কোথায় মনে হয় আপনার? এক্সপেরিয়েন্সের ঘাটতি তো আছেই। আসলে আমাদের সিনিয়র প্লেয়াররা যারা এর আগে ওপেন করেছে, ইমরুল কায়েস করেছে, তামিম ভাই করেছে, সৌম্য করেছে, লিটনও কিছুদিন মনে হয় করেছে, তো এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার থাকে যে টেস্ট ক্রিকেটে অন্তত আপনি এক্সপিরিয়েন্স কম হলে টেস্টের রেজাল্ট পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়। টেস্টে দেখেছি যে ওপেনারদের আসলে ফুটওয়ার্কের ঘাটতি কিংবা এক্সট্রা পেসে তারা বিট হচ্ছে কিংবা বলটা রিড করতে পারছে না। এই জায়গাটাতে আসলে আপনার কি মনে হয় কি কি জায়গায় কাজ করার আছে, বা আপনি ওই বিষয়গুলো নিয়ে নিজে তৈরি হচ্ছেন কিনা? 3টা সেশন থাকে, এর মধ্যে আপনার নতুন বল থাকে, পুরান বলে রিভার্স সুইং থাকে, পেস বল, স্পিনার, অকেশনাল বলার। তো আপনি খেলতে খেলতে অনেক কিছু বুঝতে পারবেন। আপনি ফুটওয়ার্ক নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, বাট আপনার শর্ট সিলেকশন ভালো না, তাইলেও সমস্যা। আপনি শর্ট সিলেকশন ভালো, আপনার ফুটওয়ার্ক ভালো না, সেটাতেও সমস্যা। আপনি সবই ভালো কিন্তু আপনার হয়তো সিচুয়েশনটা আপনি ভালো হ্যান্ডেল করতে পারেন না, সেটাতেও সমস্যা। আসলে সব কিছু মিক্সড হয়ে একটা ক্রিকেট প্লেয়ার ব্যাটসম্যান হিসেবে তৈরি হয়। প্লেয়ার লাইক বিজয়, যে গত 5 বছরে 4 ডে ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বেশি রান করেছেন, আপনি সুযোগ পাচ্ছেন না, মাত্র 4টা টেস্ট খেলেছেন ক্যারিয়ারে, মানে অবাক লাগে না বিষয়টা? জি, আসলে এটা একটা ব্যাপার যে আমরা যখন খুব কম ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে ডেবু করে ফেলেছিলাম আমিও, তো ওই সময়টা আসলে পারফর্ম করতে পারিনি, এক্সপিরিয়েন্সের ঘাটতি ছিল। তাও সেটা 2013-14 গল্প। আমি মনে করি এই 5 বছরে 6 বছরে তো অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, তো যত 4 ডে ম্যাচ খেলা যায় তত এক্সপিরিয়েন্স হয়। তা আমি মনে করি আমি অনেকটা শিখেছি। আমার 100তম ম্যাচ হয়ে গেল জাস্ট লাস্ট ম্যাচটা। আপনি তো রেগুলারলি পারফর্ম করছেন প্রিমিয়ার লিগ, হোয়াইট বল ক্রিকেট কিংবা রেড বল ক্রিকেটে। নির্বাচকরা কি আপনার সাথে কথা বলেছে বা কখনো বলেছে যে আরেকটু এরকম পারফরমেন্স করলে আপনাকে নিয়ে ভাবছি বা বিবেচনায় আছেন? এটা আমি খুবই আশাবাদী যে একটা প্লেয়ার সবসময় চাইবে যখন পারফর্ম করে তার সাথে বড় মানুষ যারা আছেন, ভালো দায়িত্বে আছেন, তারা যেন কথা বলে। এটা সবাই চায়, আশা করে যে আমি কেন নাই বা আমি কেন আছি বা আমার নিয়ে কি প্ল্যান হচ্ছে, এরকম আমি আশা করি সবসময় যে যদি আমি ভালো করি তাহলে অবশ্যই আমাকে বলা হোক বা জানা হোক যে আমি ভালো করছেন। কথা কখনো ফোন পেয়েছেন? সো পাইনি, বাট সবসময় আশা করি যে ভালো করলে তারা একটা জানাবে, এবং প্রসেস কি বা কী চিন্তা করছে। তো যেমন আমি লাস্ট 2 বছর যখন BCL হাইস্ট রান টেকার হলাম, তখন কিন্তু আমি পরপর 2 বছর BCL মানে কিন্তু BCL সবচেয়ে বড় খেলা, ন্যাশনাল লিগের থেকেও কিন্তু BCLটা অনেক বেশি আমরা জরুরি মনে করি। তখন মনে করেছিলাম যে তারা হয়তো আমাকে টেস্টে দেখবে, কারণ 2 বছর টানা। তারপরে এই টিমে খেললাম, এই টিমে তো আফগানিস্তানের সেঞ্চুরিও করলাম। তখন খুবই আশাবাদী ছিলাম যে তারা হয়তো এখন একটা সুযোগ আসবে, বাট হয়নি। বাট ফোনও দেয়নি। ইটস ওকে, আসলে তারা মনে করেনি, ফোন দেয়নি, ইটস ওকে, কোনো ব্যাপার না। বাট আমাদের প্লেয়ারদের দায়িত্ব যে সবসময় পারফরমেন্স করতে থাকা এবং আশা করতে থাকা যে এই যে একটা ফোন কল আসবে যে আমরা আবার সুযোগ পাবো বা অবশ্যই খেলবো। থ্যাংক ইউ। টেস্ট স্ট্যাটাসের 21 বছরে লজ্জা আর হতাশা ছাড়া কি পেল বাংলাদেশ? শুধু অবাক নয়, আটকে ওঠার মতোই খবর। বছরে গড়ে একটা করেও টেস্ট জিততে পারছে না বাংলাদেশ। একটা টেস্ট জিততে প্রায় 1.5 বছর সময় লেগে যায় ওদের। ওরাই বিশ্বের একমাত্র দল যারা শেষ 2 দিনে 20 উইকেট হারাতে পারে। টেস্ট ক্রিকেটে বাংলার লজ্জার ইতিকথা জানাচ্ছেন এতেশাম সবুজ। দুমড়ে মুচড়ে পড়া অসহায় এক বাংলাদেশ দেখতে না চাওয়া এই দৃশ্যগুলোই কেন ফিরে ফিরে আসে বারবার। এদেশের টেস্ট ক্রিকেট যেন হয়ে পড়ছে কলঙ্কের কালিমায় লেখা অসহ্য আর বিরক্তির গা জ্বালানো সব কথা। একবার ভাবুন তো, ঢাকা টেস্টের 3 দিনে খেলা হয়েছে মাত্র 67 ওভার। টেস্টের প্রথম ইনিংস ঘোষণা হয়েছে চতুর্থ দিনে এসে। বাকি 2 দিনেরও কম সময়ে 2 বার অল আউট হয়েছে বাংলাদেশ। মাত্র 116.4 ওভার খেলে 20 উইকেট হারানো যে কোনো নাটকীয়তাকেই হার মানাবে নিশ্চয়ই। হ্যাঁ, আমাদের বাংলাদেশই এমনটা করেছে।
দেশ আর জাতিকে লজ্জায় ফেলেছে। তৃতীয় দিনেও দল কোনো উইকেট হারায়নি, সেখান থেকেও টেস্ট হারার ঘটনা কেবল বাংলাদেশই ঘটাতে পারছে। বিশ্ব ক্রিকেটে একমাত্র দল হিসেবে এই নেতিবাচক রেকর্ড এর আগেও একবার করেছিল বাংলাদেশ, সেটা 2001 সালে নিউজিল্যান্ডের সাথে ওয়েলিংটন টেস্টে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন আর নবাগত নয়, দিনে দিনে পার করছে 21 বছর। এই সময়ে তো মানুষ শৈশব পেরিয়ে ভরা যৌবনে পৌঁছে যায়। শেকল ভাঙার সে বয়সে বাংলাদেশের টেস্ট ক্রিকেট এখনো শিশুকালেই পড়ে আছে। আপনি কি ভাবতে পারেন গড়ে বছরে একটা টেস্টও জিততে পারেনি বাংলাদেশ? একুশ বছরের টাইগাররা এখন পর্যন্ত খেলেছে 126 টেস্ট, যেখানে জয় পেয়েছে মোটে 15টা। এর মধ্যে 8টাই আবার জিম্বাবুয়ের বিপক্ষে। অর্থাৎ বছরেরও বেশি সময় লাগে বাংলাদেশের এক একটা টেস্ট জিততে। কতটা ভয়ঙ্কর ব্যাপার ভাবতে পারছেন কি? ক্রিকেটের কুলিন এই ফর্মেটে কেন এমন বেহাল দশা? কারণ খুঁজতে গেলে সিনিয়রদের টেস্ট খেলার অনীহা, নিয়মিত টেস্ট না খেলা, ঘরোয়া ক্রিকেটে মানহীন লঙ্গের ভার্সন, তাও আবার অনিয়মিত, সঙ্গে বিসিবির অদূরদর্শিতা আর স্বচ্ছ পরিকল্পনার অভাব। এহতেশাম সবুজ, 71। টাইগারদের একের পর এক ব্যর্থতায় ক্ষোভের পাহাড় জমে উঠছে ভক্ত মনে। প্রতিনিয়ত উকি দিচ্ছে হাজারটা প্রশ্ন। বিসিবির সভাপতি কি জানে সমস্যাটা কোথায় হচ্ছে, সমাধানের উপায় বা কিভাবে আসবে? দেশের ক্রিকেট প্রেমীদের মনের কিছু প্রশ্ন নিয়ে বোর্ড সভাপতির কাছে খেলা যোগের খোলা চিঠি। প্রিয় পাপন ভাই, আজ তবে বাকি কথাগুলো হোক। ঘরের মাঠ কিংবা দেশের বাইরে টাইগারদের সব খেলাতেই আপনার সরব উপস্থিতি আমরা দেখেছি। ক্রিকেটের স্নায়ুর চাপ নিতে না পেরে আপনার অসুস্থতার খবরও পেয়েছি। গত নিউজিল্যান্ড সফরে সারা রাত জেগে সকালে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন। এই গল্প আমরা জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকেই শুনেছি। ক্রিকেটের প্রতি আপনার প্রগাঢ় ভালোবাসার প্রকাশ তো এসবেই হয়ে যায়। কিন্তু কষ্টের বিষয়, এখনো বাংলার একজন আম্পায়ার আইসিসির এলিট প্যানেলে যেতে পারেননি। বরং আপনার মেয়াদকালে ঘরোয়া ক্রিকেটে এই আম্পায়ারিং নিয়ে চরম বিতর্ক জন্ম দিয়েছে। যাদের হাতে এই দায়িত্ব দিয়েছেন সেই ব্যর্থ লোকটা কখনো কি জবাবদিহিতার আওতায় এসেছে? অথচ জাতীয় লীগ, বিপিএল কি ডিপিএল, সবখানেই পাতানো ম্যাচের অভিযোগ লেগেই আছে। সমালোচকরা বারবারই প্রশ্ন তোলে, কোচ নিয়োগে নানা রকম কমিশন বাণিজ্য হয় বিসিবির ভেতর থেকে। আসলে ব্যাপারটা কতটা সত্য খতিয়ে কি দেখেছে আপনার দায়িত্বপ্রাপ্তরা? নাকি সর্ষের ভেতর ভূত লুকিয়ে রাখতেই ওদের পছন্দ? ঢাকা প্রিমিয়ার লিগে বছর বছর বাইলস পরিবর্তন হয়, ক্লাবগুলোর ইচ্ছে মতো সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত কেন দীর্ঘমেয়াদী বা স্থায়ী বাইলস হয়নি? বিপিএল এ ফ্র্যাঞ্চাইজির মুখ দেখে প্রতি বছরই নাকি নির্ধারণ হয় নীতিমালা। আইপিএল, বিগ ব্যাশের সাথে তুলনা করা বিপিএল আসলে কতটা পেশাদার হতে পেরেছে? আপনি কি কখনোই টুর্নামেন্ট কমিটি বা গভর্নিং কাউন্সিলকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন? হয়তো আপনি বিশ্বাস করে গেছেন, আর কেউ সেই বিশ্বাস নিয়েই খেলা করেছে। আপনি তো ক্রিকেটারদের ব্যক্তিগত অনেক সমস্যার সমাধান করেছেন। কারো জমি, বাড়ি উদ্ধার, আইনি ব্যাপারগুলো মীমাংসা, এমনকি বর্তমান জাতীয় দলের কোনো এক অলরাউন্ডারের প্রেম জোড়া লাগানোর কাজটাও করে দিয়েছেন শুধুই ক্রিকেটের কথা ভেবে। কিন্তু ওরাই যখন ছুটি ছাটা সহ নানা ইস্যুতে আপনাকে ব্ল্যাকমেইল করে, তখন কেন কিছু ক্রিকেটারদের কাছেই জিম্মি থাকতে হচ্ছে বোর্ডকে? শোনা যায় আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনাকে নানাভাবে বিভ্রান্ত করে, যে কোনো বিষয়ে আপনাকে অন্ধকারে রাখে। ওদেরকে তো চিনতে হবে নাকি? অচেনা থেকে যাওয়াতেই হয়তো গাজী আশরাফ হোসেন লিপুর মতো পরীক্ষিত ক্রিকেটার ও সংগঠককে আপনি চিফ সিলেক্টর হিসেবে আনতে পারছেন না। ফারুক আহমেদরা কাজ করার আগ্রহ হারিয়ে ফেলে। দেশের মন্ত্রী পরিষদের অনেককেই মানুষ চেনে না, কিন্তু দেশ জুড়ে আপনার বোর্ড পরিচালকদের পরিচিতি আছে বিস্তর। বিসিবির সে পরিচয়ে অনেকেই ব্যক্তিগত ফায়দা লুটে নিচ্ছে। কেউ ব্যবসা গোছাতে, কেউ সামাজিক অবস্থান বাড়াতে, এমনকি ছেলে মেয়ের বিয়ে দিতেও বিসিবি পরিচালকের এই ডেজিগনেশনের ফায়দা লুটে যাচ্ছে নিয়মিত। ক্রিকেট নিয়ে চিন্তাও যারা করে না, ওরাই কিন্তু এভাবে আপনার মাথায় কাঠাল ভেঙে খাচ্ছে। সাফল্য আসলে সবার হাসি মুখ দেখা যায়, আর ব্যর্থতায়
চুপটি করে পাশ কাটিয়ে কৌশলে আপনাকেই দায় দিয়ে যায়। একটু চোখ কান খুলে দেখলেই হয়তো বুঝতে পারবেন। পরিশেষে এইটুকুই বলবো, বাংলার ক্রিকেটে অসুখ করেছে, কিন্তু দুরারোগ্য কোনো ব্যাধি হয়নি। আপনি তো ক্রিকেটের সবচেয়ে বড় কর্তা, তাই খুব বেশি দেরি হবার আগেই ডাক্তারের ভূমিকায় ক্ষতগুলোতে মলম লাগিয়ে দিন। ইনফেকশন ধরে গেলেই কিন্তু মহা বিপদ। ইতি খেলা যোগ। আবারও মাঠে অভিনয় করবেন মোহাম্মদ আশরাফুল। গোল্ডেন সিক্স নামের ধারাবাহিক নাটক নিয়ে ছোট পর্দায় আসছেন তিনি। নাটকটার পুরো গল্পই সাজানো হয়েছে ক্রিকেট নিয়ে। আশরাফুল ছাড়াও বাংলার আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে এই নাটকে দেখতে পারবেন দর্শকরা। অনিক জাবারের রিপোর্ট। দীর্ঘ বিরতির পর ক্রিকেট মাঠের সাবেক তারকা মোহাম্মদ আশরাফুল আবারও ফিরছেন অভিনয় দিয়ে। ধারাবাহিক নাটক গোল্ডেন সিক্সের মূল চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটির পুরো গল্প সাজানো হয়েছে ক্রিকেট নিয়েই। ক্রিকেটের পাশাপাশি অভিনয়েও বেশ আগ্রহ আছে বাংলার সাবেক অধিনায়কের, যে আগ্রহই তাকে উৎসাহ দেয় নতুন কিছু করার। অনেক চিন্তা করে দেখলাম যে ঠিক আছে, যেহেতু আমি অবসর সময় হয়তো বা ওই টাইমটা দিব ওনাকে, তো সেইভাবেই আসলে গোল্ডেন সিক্স নামে আমরা একটা ধারাবাহিক নাটক উনি শুরু করেছেন। তো আমার ফ্রি টাইমে আমি সময় দিয়েছি 3 দিন। এখন আবার খেলার জন্য চলে যাব, আবার যখন খেলা শেষ হবে ফ্রি হব, আবার হয়তো দিব। মজা লাগতেছে, সত্যি কথা এনজয় করতেছি। 2010 সালে শেষবার টি-20 নামের খণ্ড নাটকে অভিনয় করেছিলেন আশরাফুল। প্রায় 11 বছরের বিরতির পর আবারও ছোট পর্দায় দেখা যাবে তাকে। গোল্ডেন সিক্সে বাংলার আরেক সাবেক কাপ্তান হাবিবুল বাশার সুমনকেও দেখতে পারবেন দর্শক। সাথে থাকবেন হাসিবুল হোসেন শান্ত ও শাহেদ। নাটকে আশরাফুলের নায়িকা গ্ল্যামার গার্ল শেতাজ। আমি সচরাচর সিরিয়াল করি না, বাট যখন অ্যাপ্রোচ করা হয়েছিল আচ্ছা সিরিয়াল, আচ্ছা কি এখানে ক্রিকেটাররা কিভাবে থাকবে, ক্রিকেটাররা তো অ্যাক্টিং করে না, এই জিনিসটা আমার প্রথমে আসছিল। আমাদের ডিরেক্টর ওয়াজ লাইক না উনি পারবে, ইনশাল্লাহ পারবে। অ্যান্ড আই ওয়াজ লাইক okay, so maybe I'm doing it for a new experience, and it's a different experience when you're working with a cricketer and he's an actor, so I think that's an honor for me and also the entire team. ব্যতিক্রম ধর্মী গল্পতেই সাজানো হয়েছে পুরো নাটকটি। অভিনয় জগতের তারকাদের সাথে ক্রিকেট তারকারাও আছেন, তাই এ নাটকটি দর্শক জনপ্রিয়তার শীর্ষে থাকবে বলেই আশা করছেন নির্মাতা। দর্শক দেখার প্রধান কারণ হচ্ছে গল্প। নাটকের প্রথম দৃশ্য থেকেই দর্শক একটা আলাদা গল্প পাবে, গল্পের ভেতর প্রথম দৃশ্য থেকে ঢুকতে পারবে। এই যে আপনার রেগুলার শিল্পীদের পাশাপাশি 2-3জন শিল্পীদেরকে অভিনয় করাচ্ছে, এটা দর্শকের জন্য একটা আলাদা ডাইমেনশন নিয়ে আসবে, দর্শকের জন্য একটা আলাদা আগ্রহ তৈরি করবে। আগামী বছরের শুরুতেই বেসরকারি একটি টেলিভিশনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক গোল্ডেন সিক্স। অনিক জাবের, 71। ক্রীড়াঙ্গনের অসহায় মানুষদের জন্য আরো 20 কোটি টাকা আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় লক্ষ্য বাংলাদেশে। শুক্রবার থেকে শুরু হচ্ছে স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের লড়াই। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ব্যাডমিন্টন জুনিয়র সিরিজে 5 দেশের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। খেলাধুলার সব খবর এক করে জানাচ্ছেন অনুবাবী। অনেকটা পথ পাড়ি দিয়ে রংপুরের কিশোরীদের এই বিজয় উল্লাস। বঙ্গমাতা অনূর্ধ্ব-17 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ময়মনসিংহকে 1-0 গোলে হারিয়েছে ওরা। ছেলেদের বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা ঘরে তুলেছে সিলেট বিভাগ। দেশের ফুটবলের পাইপলাইন মজবুত করার লক্ষ্য নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই আয়োজন। রানার্স আপ এবং চ্যাম্পিয়ন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কখনো মাদকাসক্ত হওয়া বা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হওয়া বা পড়াশোনা ছেড়ে দেওয়া সেগুলি করবে না। তাদের মন এবং তাদের শারীরিকভাবে তারা খুব সুস্থভাবে তারা খেলাধুলাও করবে, পড়াশোনাও করবে, মানুষের মতো মানুষ হবে, সেটাই আমি চাই। উৎসাহ দেওয়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনে করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে তিনি আরো 20 কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন। এটি আমি মনে করি আমরা কখনো কল্পনাও করি নাই যে এত টাকা তিনি আজকে আসলে আমাদেরকে উপহারটি দিবেন।
মারিয়া আকি খাতুনদের সামনে চ্যালেঞ্জ সাফ চ্যাম্পিয়নশিপ। 19 না পেরোনো মেয়েদের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 5 দেশ। বাকিদের শক্তি সামর্থ্য সম্পর্কে ধারণা আছে ওদের, সেভাবেই হয়েছে প্রস্তুতি। চেষ্টা করব যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এজ লেভেলের যে ধারাবাহিকতা আর কি, আমরা এজ লেভেলে প্রতিটা টুর্নামেন্টই ভালো করছি। জর্ডান, ইরান, হংকং শক্তিশালী টিমের সাথে খেলার পরে যে একটা অভিজ্ঞতা হয়েছে, আমি মনে করি যে এটা একটা ভালো কাজ। 11ই ডিসেম্বর থেকে কমলাপুর স্টেডিয়ামে হবে সব ম্যাচ। ফাইনাল খেলতে হলে পার করতে হবে ভুটান, শ্রীলঙ্কা, ভারত আর নেপালের বাধা। আমাদের মেয়েরা প্রতিজ্ঞাবদ্ধ, তাদের ভিতর আত্মবিশ্বাস কাজ করছে, তারা যথেষ্ট পরিশ্রম করছে, তারা যথেষ্ট ডিসিপ্লিনের ভিতরে আছে এবং আমার বিশ্বাস যে আমরা একটা ভালো রেজাল্ট করব। স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে সোমবার মাঠে নামবে 4 দল। কমলাপুর স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা 6:45টায় ঢাকা আবাহনীর প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী। রাত 8টার ম্যাচে সাইফ স্পোর্টিং এর সাথে লড়বে টুর্নামেন্টের নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘ। ফুটবল থেকে ব্যাডমিন্টন, বিজয়ের মাসে অর্জনের নতুন গল্প লিখল বাংলার জুনিয়র শাটলাররা। বঙ্গবন্ধু ব্যাডমিন্টন চ্যালেঞ্জে শুক্রবার মিক্স ডাবলস ও ছেলেদের ডাবলসে জয় পায় বাংলাদেশ। আগের দিন উর্মি স্মৃতির জিতে 6 দেশের লড়াইয়ে সবাইকে টেক্কা দিয়ে দলগতভাবে সেরা লাল সবুজরা। ব্যাডমিন্টন থেকে হকি, চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শুক্রবার বিকেল 4:30টায় জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় হকি দল। আগের দিন দুই দলই করেছে মাঠের অনুশীলন। শনিবার থেকে শুরু হচ্ছে জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা। দেশের নানা প্রান্ত থেকে এই আসরে অংশ নিচ্ছে 500 জন টেনিস খেলোয়াড়। 7 দিন ব্যাপী এই টুর্নামেন্টের সব ম্যাচ হবে রমনার আইইবি প্রাঙ্গণে। ম্যাক্স গ্রুপের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টের প্রাইজ মানি থাকছে 2,04,500 টাকা। অর্ণব বাপি, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।